আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম, তোমাদের সঙ্গে আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে আমি পুরো ক্লাস জুড়ে থাকবো। তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে এবং আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, পরিবারের সঙ্গে নিরাপদে আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিয়মিত লেখাপড়া করছো এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো আশা করি তোমরা ঠিক মতো করছো বাসায়। আর ঢাকা কলেজের ছাত্ররা নিশ্চয়ই তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। আমি যেন এর আগের একটা ক্লাসে বলেছিলাম যে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে হবে আমাদের যতটুকু পড়া হয়েছে। তো সিলেবাস জিজ্ঞাসা করলে সিলেবাসটা হচ্ছে এই যে যতটুকু পড়ানো হবে ততটুকুর উপর আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে পরীক্ষার সময়। তো এটার জন্য আমরা প্রিপারেশন নিতে থাকি, নাহলে পরীক্ষার ডেট হয়ে গেলে আমাদের প্রেশার চলে আসবে যে আমরা এত পড়া একবার করবো কিভাবে। তো প্রতিদিন আমরা রেডি করবো। এবং আমি গত ক্লাসে যে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমরা পড়ছি কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি পড়ছি জানো আমরা? ফিজিক্যাল অপটিক্স। আমরা ফিজিক্যাল অপটিক্সে গত ক্লাসে প্রবলেম সলভ করেছিলাম এবং সেখানে আমরা ইন্টারফারেন্স অফ লাইট অফ ওয়েভ, আলোর ব্যতিচার নিয়ে আমরা সেখানে পড়াশোনা করেছিলাম। আর আজকে আমরা পড়বো হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট, আলোর অববর্তন। ডিফ্রাকশন অফ লাইট, আলোর অববর্তন। এরপর আরেকটা আলোকীয় ঘটনা এই চ্যাপ্টারের মধ্যে আছে। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং আমি দেখো আমরা যে চ্যাপ্টারগুলো পড়লাম, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 7, এই চ্যাপ্টারগুলো অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো থিওরি অনেক বেশি, পড়তে হয় অনেক বেশি এবং এটা পড়তে অনেক সময় দরকার। আমরা যথেষ্ট সময় নিয়েই পড়েছি। আমি আশা করি যে তোমরা আমার এই পড়াটা বুঝতে পারছো সবাই, এবং বাকি যে অংশটা আছে সেটা আমরা আন্তরিকতার সঙ্গে বোঝার চেষ্টা করবো এবং প্র্যাকটিস করবো। তো আজকে আমরা শুরু করবো যে ডিফ্রাকশন অফ লাইট কি। সেটা ডিফ্রাকশন অফ লাইট, আলোর অপবর্তন। আমি এর আগে বহুবার মানে চ্যাপ্টার 6 যখন থেকে পড়াচ্ছি বেশ কিছুদিন ধরে, জিওমেট্রিক্যাল অপটিক্স আমি বলেছিলাম আলোকীয় ঘটনা, অপটিক্যাল ফেনোমেনা হচ্ছে 6টা। তার মধ্যে আমরা প্রত্যেকটা ফেনোমেনার যে অর্থ কি, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, প্রিন্সিপালটা কি কারণে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেমন রিফ্লেকশন, ফিরে যাওয়া, রিফ্রাকশন, বেঁকে যাওয়া, দিক পরিবর্তন করা, তারপরে ইন্টারফারেন্স, ব্যতিচার মানে হচ্ছে মিলিত হওয়া, এবং তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট মানে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া, এটাও অনেকে এটাকে বলে আলো বেঁকে যাওয়া। বেঁকে যায় বলে তো ছড়িয়ে পড়ে। আলোর বেঁকে যাওয়া বা ছড়িয়ে পড়ার আলোকিত ধর্মকে আলোর ডিফ্রাকশন অফ লাইট বলা হয়। তো আমরা আজকে দেখতে চাই যে ডিফ্রাকশনটা কেমন হয়। আমরা সবাই একটু লিখি। আমাদের ইন্টারমিডিয়েট কোর্সে ডিফ্রাকশন একটা বিশাল বড় জিনিস। ডিফ্রাকশন, পোলারাইজেশন, ইন্টারফারেন্স, তারপরে হচ্ছে রিফ্রাকশন, অনেক বড় বড় ব্যাপার। কিন্তু আমাদের এই এক একটা চ্যাপ্টার কিন্তু বড় বড় চ্যাপ্টার। তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের চ্যাপ্টারগুলো কিন্তু ছোট করে নেওয়া হয়েছে, ফলে অত ডিপলি পড়ার আসলে আমাদের কোনো সুযোগ নেই। তার মধ্যেও যতটুকু আমাদের সিলেবাসের মধ্যে আছে আমরা সেইটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করব। মোট কথা হচ্ছে যে ডিফ্রাকশন কেন হয়, ডিফ্রাকশন প্রকৃতিটা কেমন, এর ইন্টারফারেন্স বা ব্যতিচারের সঙ্গে এর ডিফারেন্সটা কোথায়, এটা দিয়ে কি করা যায়, কি হয়, আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে। তো আমরা সবাই লিখে ফেলি আলোর অপবর্তন বা ডিফ্রাকশন অফ লাইট। দেখো আলোর অপবর্তন, আলোর অপবর্তন আমরা বলি হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট। আচ্ছা, আমরা খুব ভালো করে জানি আলো সরল, একদম প্রথম থেকে ভালো করে বোঝার চেষ্টা করি ডিফ্রাকশন জিনিসটা কি। আলো সরল পথে গমন করে, এটা আমরা সবাই জানি। তোমরা কি কখনো পরীক্ষা করছো আলো সরল পথে গমন করে? দেখছো কখনো আলো সরল পথে গমন করে? এই পরীক্ষাটাকে আমরা করেছি কিনা বা আমরা দেখেছি কিনা? আমরা শুধু জানি যে আলো সরল পথে যায়। হ্যাঁ, পরীক্ষা করেছি। তবে হ্যাঁ, একটা পরীক্ষা করে এটা বোঝা যায় যে যদি কোনো অবজেক্টের উপরে আলো ফেলা হয় তাহলে তার একটা বিম্ব গঠিত হয়। এতে প্রমাণিত হয় ঠিক বস্তু যেখানে আছে তার অপোজিটে একটা বিম্ব গঠিত হবে। বস্তু যেখানে আছে আলো যদি সরাসরি তার উপর ফেলা হয়, ঠিক আলোর দিকে বস্তুর অপোজিটে ওই বস্তুর একটা ইমেজ তৈরি হবে। এতে প্রমাণিত হয় আলো কি হয়, প্রতিবিম্ব সৃষ্টি করে। এই প্রতিবিম্ব সৃষ্টি করে বলেই আমরা বলি আলো সরল পথে গমন করে। আলো সরল পথে গমন করে। যদি বাঁকা পথে গমন করতো
তাহলে আলো বস্তুর উপর পড়লে আলো আসলে সোজা পাস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম না থাকার কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। আর বাধাপ্রাপ্ত হওয়ার কারণে যতটুকু বাধাপ্রাপ্ত হয়েছে তার একটা ইমেজ তৈরি করেছে, তার পিছনে একটা শেড বা ছায়া তৈরি করে। এই জন্য আমরা বলি আলো সরল পথে গমন করে, ছায়া তার সব থেকে বড় প্রমাণ। এবং আলোর ঠিক উল্টা ধর্ম সে প্রদর্শন করে। আলোতে পুরো অংশ আলোকিত, ইন্টেন্সিটি বেশি, আর ছায়া যেখানে তৈরি হচ্ছে সেখানে অন্ধকার, পুরোটাই অন্ধকার, অর্থাৎ পুরোটা অন্ধকার তৈরি হবে, হালকা শেড থাকা চলবে না। কিন্তু আলো চলার পথে যদি আমরা একটা নন ট্রান্সপারেন্ট বা অস্বচ্ছ কোনো তীক্ষ্ণ ধারকে রেখে দিই, অস্বচ্ছ কোনো তীক্ষ্ণ অস্বচ্ছ কোনো অবস্থাকে যদি রেখে দিই, তাহলে অস্বচ্ছ ওই বস্তু বা অবস্থানটা তীক্ষ্ণ ধার থেকে আলো দিক পরিবর্তন করবে, বেঁকে যাবে। এবং এখানে অ্যাকর্ডিং টু হাইগেনস প্রিন্সিপাল, হাইগেনের নীতি সেখানে অ্যাপ্লিকেবল হবে। ফলে আলো যে সরল পথে গমন করে, সে যে একটা ছায়া তৈরি করে, এটা কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ করবে না। ছায়া তৈরি করলে পুরো ছায়াটা হবে আলো ঠিক উল্টা ধর্ম, পুরো অন্ধকার, কিন্তু সেখানে পুরো অন্ধকার দেখা যাবে না। আমরা ব্যতিচারে দেখেছিলাম পুরো অন্ধকার শেড তৈরি করেছিল, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কিন্তু সেখানে অন্ধকার শেড তৈরি করবেন না। আমরা এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি যে কি ঘটনা হয়। এক কথায় আলো হচ্ছে দিক পরিবর্তন করবে, আলো হচ্ছে ছড়িয়ে পড়বে। আলোর এই ছড়িয়ে পড়ার ধর্মটাই আলোর অপবর্তন নামে আমরা এটাকে আখ্যায়িত করি। তো এরকম ভাবে আমি যদি এরকম একটা চির কল্পনা করি, চির, তোমরা নিশ্চয়ই চিরের কথা মনে রেখেছো। চির কি? আমরা এর আগে বলেছিলাম স্লিট বলে এটাকে ইংলিশে, যেখানে চক্ষু লেন্সে চোখে ডাক্তার এসে এখানে স্লিট ল্যাম্পে চক্ষু পরীক্ষা করা হয়, লেখা থাকে স্লিট মানে সূক্ষ্ম চির, মানে সূক্ষ্ম কাটা জায়গা, যার ভিতর দিয়ে আলো বিন্দু উচ্ছেদ নেয়, যেটা বিন্দু উচ্ছেদ নেয় আচরণ করবে, যে শুধু সুসংহত বা কোহেরেন্ট উৎস হিসেবে কাজ করবে। হ্যাঁ, যেখান থেকে তরঙ্গ নিঃসরিত হলে তার ফেজ চেঞ্জ গুলো হয় না, দশা পার্থক্য থাকবে না। পার্থক্য যদি হয় সেটাও কনস্ট্যান্ট থাকবে অন্য সুসংহত উৎসের সঙ্গে, পার্থক্য যদি থাকে সেটাও কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে সেটা কাটা জায়গাকে আমরা বলি হচ্ছে চির, অর্থাৎ কাটা জায়গার প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা খুবই নগণ্য হবে, ভেরি স্মল কম্পেয়ার টু। এরকম সূক্ষ্ম কাটা জায়গাকে আমরা বলি হচ্ছে চির। এরকম একটা চিরের মধ্যে দিয়ে যখন আলোকে আমরা পাস করবো, আলোকে যখন পাস করা হবে, তখন আলোর চলার ধর্ম অনুসারে কি করবে, এইখানে আলো সরল পথে পি এবং কিউ এই অংশকে সে কি করবে, আলোকিত করবে। এটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য, আলোর বৈশিষ্ট্য। কিন্তু আমি যে একটু আগে বললাম যে আলো সরল পথে যায়, আমি তো বললাম সরল পথে যায়, কিন্তু তার তো কোনো প্রমাণ আসে নাই সরল পথে যাওয়ার প্রমাণটা কি। সরল পথে যাওয়ার প্রমাণটা হচ্ছে কি করবে, ও এইখানে যদি কোনো অবজেক্ট রাখা হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, নন ট্রান্সপারেন্ট কোনো একটা বাধা যদি সেখানে সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু এর একটা ইমেজ তৈরি হবে। এখানে ইন্টারফারেন্সের সঙ্গে এর পার্থক্য কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে ডেফিনেটলি এখন যদি কোনো এ বি এর মধ্যে আমি যদি কোনো নন ট্রান্সপারেন্ট কোনো অস্বচ্ছ কোনো বাধা যদি আমি এখানে রেখে দিই, না রাখি, তাহলে কিন্তু এদের ঠিক মধ্যবিন্দু সি পয়েন্ট কি হবে, সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম, কেন্দ্রীয় চরম সৃষ্টি হবে। কেন্দ্রীয় চরম কারণ এখান থেকে আলো এখানে আসবে, এখান থেকে আলো এখানে আসবে, এবং দেখো এসি এবং বিসি এই দুটো ওয়েভ বা তরঙ্গের মধ্যে কিন্তু কোনো পাথ ডিফারেন্স, কোনো পথ পার্থক্য থাকবে না। আর যদি কোনো পাথ ডিফারেন্স না থাকে, তাহলে এখানে কোনো ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য থাকবে না। তাহলে দশা পার্থক্য যদি না থাকে, তাহলে এখানে এই পয়েন্টে এটা ফেজ কনস্ট্যান্ট দুটো ওয়েভের, ফলে এই বিন্দুতে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। আর গঠনমূলক ব্যতিচার যদি সৃষ্টি হয়, পয়েন্ট সি কি করবে, বিহেভস লাইক সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম, কেন্দ্রীয় চরম বা উজ্জ্বল পট্টি সে সৃষ্টি করবে। ব্যতিচারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল। এখন যেহেতু আমরা আলো ছড়িয়ে পড়ার ঘটনাটা দেখতে চাই, হ্যাঁ, যে ছায়াটা ছড়িয়ে পড়ার কারণে ছায়া যেরকম অন্ধকার হওয়ার কথা সেরকম হচ্ছে না, এই কারণটাকে আমরা একটু অনুসন্ধান করতে চাচ্ছি যে কেন আজকে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে যদি আমি একটা নন ট্রান্সপারেন্ট একটা বাধা যদি সৃষ্টি করি, তাহলে কি করবে, এর যে সূক্ষ্ম ধার যেটা রয়েছে, দেখো একদম শার্প এজ বলে এটাকে, সূক্ষ্ম ধার, সূক্ষ্ম প্রান্ত, এখান থেকে আলো ঠিক এইভাবে কি করবে, ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যাবে। তখন কিন্তু সি পয়েন্টটা কিন্তু আর কিন্তু ব্রাইট থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে ডার্ক। তখন তুমি দেখবে যে কিউ থেকে নিচের দিকের এই অংশ, পি থেকে উপর দিকের এই অংশ আলোকিত অংশ তৈরি হবে, আলোকিত অংশ তৈরি হবে। এতেই প্রমাণিত হয় আলো কি করে, আলো ছড়িয়ে পড়ে। দেখো আলো ছড়িয়ে পড়েছে, আলো ছড়িয়ে পড়ে, আলোর এই ছড়িয়ে পড়ার আলোকীয় ধর্মকে, ছড়িয়ে পড়ার কারণ কি, আলো বেঁকে গেছে, আলো দিক পরিবর্তন করেছে, দিক পরিবর্তন করার কারণে, বেঁকে যাওয়ার কারণে আলো ছড়িয়ে পড়েছে। আলো এই ছড়িয়ে পড়ার আলোকীয় ধর্মকে আলো ডিফ্রাকশন আর অপবর্তন বলা হয়। তাহলে আমরা যদি এখন একবারে যদি কার কাছ থেকে জানতে চাই বা আমাকে কেউ জিজ্ঞাসা করে যে অপবর্তন কি, তাহলে আমি এক কথায় বলবো আলোর ছড়িয়ে পড়ার ধর্মকে আলোর অপবর্তন বলে।
যেমন সূর্য থেকে আলো পৃথিবীতে আসে, পৃথিবী সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সুতরাং অপবর্তন হচ্ছে। একটা রুমের এরিয়া থেকে একটা টিউবলাইটের এরিয়া কত কম, অথচ একটা টিউবলাইট জ্বালালে পুরো রুমটা আলোকিত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অপবর্তন বা ডিফ্রাকশনের কারণে। আর এটা হলে হয় কি, অ্যানালাইসিস অফ লাইট, আলোর বিশ্লেষণটা অনেক সহজ হয়। কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য কেমন হয়, এখান থেকে ডিফ্রাকশন গ্রেটিং তৈরি করা যায়। আর গ্রেটিং যদি তৈরি করা যায় তাহলে এখানে ডিসপারশন হচ্ছে, মানে বিচ্ছুরণ হচ্ছে। আর বিচ্ছুরণ যদি হয় তাহলে হোয়াইট লাইট কি হবে, হোয়াইট লাইট সাদা আলো বিভিন্ন রঙে ভেঙে যাবে। আর যদি বিভিন্ন রঙে ভেঙে যায় তাহলে আমরা সেখান থেকে কালারগুলো বা স্পেকট্রামগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারবো উইথ দি হেল্প অফ দিস ডিফ্রাকশন থিওরি। এবং যে ডিভাইসের মাধ্যমে আমরা এটাকে ব্যাখ্যা করে থাকি তার নাম ডিফ্রাকশন গ্রেটিং। আমরা এইগুলো নিয়ে আসলে আস্তে আস্তে কথা বলতে চাচ্ছি। তাহলে মানে যে জিনিসটা আমরা এখন শিখলাম সেটা হচ্ছে কি, যে আলো ছড়িয়ে পড়ে। আলো এই ছড়িয়ে পড়া আলোকীয় ধর্মকে আলো ডিফ্রাকশন অফ লাইট বলা হয়। কেন ছড়িয়ে পড়ে? আলো তার সূক্ষ্ম ধার থেকে যদি চলার পথে কোনো বাধা সৃষ্টি করা যায়, সূক্ষ্ম ধার বলে শার্প এজ, সেখান থেকে আলো বেঁকে যায়। আলো বেঁকে যাওয়ার কারণে আলো ছড়িয়ে পড়ে। আলো ছড়িয়ে পড়া আলোকীয় ধর্মকে আলো কি বলে? ডিফ্রাকশন অফ লাইট বা আলোর অপবর্তন বলে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি কথা। তবে ডিফ্রাকশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সি পয়েন্টটা হচ্ছে কি, ডার্ক। ইন্টারফারেন্স বা ব্যতিচারের ক্ষেত্রে সি পয়েন্টটা কি ছিল? হোয়াইট। তাহলে বোঝা যাচ্ছে যে ইন্টারফারেন্সে আলো মিলিত হয় আর ডিফ্রাকশন আলো ছড়িয়ে পড়ে। সুতরাং ইন্টারফারেন্স ফেনোমেনা আর এই ফেনোমেনা কিন্তু এক ঘটনা নয়, হ্যাঁ, ঘটনা আলাদা। তো এদের মধ্যে কি পার্থক্য সৃষ্টি হয় সেগুলো আমরা আলোচনা করবো আর কি। তো খুবই থিওরিটিক্যাল, পরে আমরা একটু ম্যাথমেটিক্সে যাব। এটা কেন হচ্ছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি এখন। তো এটা মনে করো একটা মানে ব্যাখ্যাটা, এক্সপ্লানেশন কেন হচ্ছে, ব্যাখ্যা, হ্যাঁ, এক্সপ্লানেশন কেন হচ্ছে, কেন, কি কারণ, এক্সপ্লানেশনটা কি। এই যেমন মনে করো এস একটি মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, এবং আমি করব কি এখানে একটা এবি একটা নন ট্রান্সপারেন্ট বা অস্বচ্ছ একটা অবস্থাকে আমি রেখে দিব, এবং লাইট যখন এর উপরে এসে এখানে এর উপর যখন এসে পড়বে তখন কিন্তু দূরে যদি আমি একটা স্ক্রিন রেখে দিই এম এবং এন, হ্যাঁ, এই এম এন যদি স্ক্রিন রাখা হয় তাহলে এম এর উপরে কি করবে, এবি এর একটা ইমেজ ফর্ম হবে। ইমেজটা ফর্ম হবে কিভাবে সেটা আমাদের জানতে হবে। তো যেহেতু এই শার্প এজ, এখানে কি শার্প এজ বলছে, ইট বিহেভস লাইক স্লিট, এটা ছিঁড়ে নেয় আচরণ করবে, এবং সেখান থেকে এরা সুসংহত উৎসের ন্যায় বিবেচিত হবে, এবং এখান থেকে কি করবে, স্ফেরিক্যাল ওয়েভ, গোলীয় তরঙ্গ সৃষ্টি হবে, যেটা আমরা হাইগেনসের প্রিন্সিপালে শিখেছিলাম, যে তরঙ্গমুখের উপরে স্থিত সকল কণা সমদর্শ সম্পন্ন, তারা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে, প্রডিউস সেকেন্ডারি ওয়েভ। তারা কি করে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, ট্রাভেল সেম ডিসটেন্স ইন সেম টাইম। আর কি করে, আর তারা নতুন একটা ওয়েভ ফর্ম বা ওয়েভ ফ্রন্ট, নতুন একটা তরঙ্গমুখের সৃষ্টি করে। তাহলে এরা যদি গৌণ তরঙ্গের হিসেবে যদি কাজ করে তাহলে এখান থেকে কি করবে, স্ফেরিক্যাল ওয়েভগুলো এরকম ভাবে আসবে এবং স্ক্রিনের উপরে এসে পড়বে, এট দ্য সেম টাইম বি থেকেও আসবে, স্ক্রিনের উপর পড়বে, তাদের সুপার ইম্পোজিশন ঘটবে, এবং স্ক্রিন বা পর্দার উপরে আমরা সাকসেসিভলি মানে এরকম ডার্ক এবং ব্রাইট ফ্রিঞ্জ প্যাটার্ন আমরা এগুলো এখান থেকে আমাদের দেখার কিন্তু একটা সুযোগ রয়েছে। তাহলে এইভাবে এক প্রশ্ন হচ্ছে, এখানে যদি ডিফ্রাকশন হয়, ডিফ্রাকশন হওয়ার কারণ কি? ডিফ্রাকশনের জন্য কিন্তু আসলে প্রাইমারি ওয়েভের কোনো ভ্যালু নেই, ডিফ্রাকশনটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি ওয়েভ নিয়ে। যেমন ইন্টারফারেন্সে বলছে যে সুসংহত দুটো উৎস থেকে সরাসরি ওয়েভ, সুসংহত উৎস থেকে সরাসরি দুটো ওয়েভ এ এবং বি, হ্যাঁ, দুটো সুসংহত উৎস, বলছে সুসংহত উৎস, কোহেরেন্ট সোর্স, এখান থেকে সরাসরি দুটো ওয়েভ একত্রে মিলিত হয়ে তারা কি করে, এক অপবর্তন সৃষ্টি করে ওয়েভ। আর এখানে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল, আর এখানে হচ্ছে সেকেন্ডারি ওয়েভের সুপার ইম্পোজিশন, উপরিপাতন ঘটে, যে অপটিক্যাল ফেনোমেনা বা আলোকীয় ঘটনা তৈরি করে, তার নাম হচ্ছে ডিফ্রাকশন। তাহলে ইন্টারফারেন্স হচ্ছে কি, দুটো সুসংহত উৎস থেকে সরাসরি তরঙ্গের পরিপাতনে যে ঘটনা ঘটে তাকে বলি আমরা ইন্টারফারেন্স বা ব্যতিচার। আর গৌণ তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভের পরিপাতন বা ইন্টারফারেন্সের জন্য যে ঘটনা ঘটছে সেটাকে আমরা বলবো ডিফ্রাকশন অফ লাইট। তবে ইন্টারফারেন্সে আরো ডিগ্রি হচ্ছে যে ইন্টারফারেন্সে ফ্রিঞ্জ প্যাটার্নগুলো তৈরি হয়, এর সাকসেসিভলি ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি হয়। অর্থাৎ একটা উজ্জ্বল পট্টি যত দূরে থাকে, যতটুকু বিস্তৃত থাকবে উইথ, একটা অন্ধকারের উইথটা কিন্তু ঠিক ততটুকুই হবে, এবং উজ্জ্বল গুলোর ইন্টেন্সিটি একদম সেম হবে, অন্ধকার গুলোর ইন্টেন্সিটিও কিন্তু একদম সেম হবে। বাট এখানে কিন্তু এরকম ঘটনা ঘটার কোনো কারণ নাই, কারণ তুমি এখানে দেখো আলো এখান থেকে ডিফ্রাক্টেড হয়েছে, এখান থেকে ডিফ্রাক্টেড হয়েছে। ডিফ্রাক্টেড যদি হয় তাহলে এখানে যে একদম অন্ধকার হওয়ার কথা এই অংশটা একদম অন্ধকার কিন্তু হবে না, একদম অন্ধকার হবে না, আলোকীয় অংশ দেখা যাবে। আলোকীয় এই ঘটনাকে আলো ডিফ্রাকশন বলা হয়। এই হচ্ছে ইন্টারফারেন্সের সঙ্গে ওর হচ্ছে পার্থক্য। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সরাসরি দুটো ওয়েভের ইন্টারফারেন্সে কোহেরেন্ট সোর্স থেকে আসা, হ্যাঁ, যাদের মধ্যে কোনো ফেজ চেঞ্জ থাকবে না, ফেজ চেঞ্জ যদি থাকে এটা যেন কনস্ট্যান্ট থাকে,
হ্যাঁ, তাহলে এদের উপরে পাতনের ফলে যা হবে সেটাকে বলে ইন্টারফারেন্স অফ লাইট। এবং সেকেন্ডারি বা গৌণ তরঙ্গের উপরে পাতনে যে আলোকীয় ঘটনা ঘটবে সেটাকে আমরা বলবো ডিফ্রাকশন অফ লাইট। এই কারণে দেখো ওরা সরাসরি এখানে ইমেজ ফর্ম করে বলে অন্ধকারটা একদম অন্ধকার, হোয়াইটটা একদম হোয়াইট। এখানে এরকম গৌণ তরঙ্গ থেকে আসার কারণে দেখো আলো ছড়িয়ে পড়েছে, এই জন্য সব জায়গায় সমান আলোকীয় অবস্থা পাওয়া যাবে, অর্থাৎ অন্ধকার পুরো অন্ধকার হবে না, তার মধ্যে আলোকীয় অবস্থাও থাকবে। এই হচ্ছে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে আমাদের পার্থক্য। এবং এই ইন্টারফারেন্স ডিফ্রাকশন যদি হতে হয় তাহলে আমাদেরকে দুটো শর্ত কিন্তু ফুলফিল করতে হবে। দুটো শর্ত ফুলফিল করতে হবে। একটা হচ্ছে যে চিল ব্যবহার করবো, স্লিট ব্যবহার করবো, এটা খুবই স্মল হতে হবে, ভেরি স্মল, খুব অল্প উইডথের হতে হবে, খুব যাতে এটা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করতে পারে। আর নাম্বার 2, এই স্লিটের ভিতর দিয়ে যে ওয়েভ বা আলো পাস করবে সেই আলোর ওয়েভলেন্থ ডেফিনেটলি ওই চিলের ওয়েভলেন্থের ইকুয়াল বা কাছাকাছি প্রায় সমান বা সমান হতে হবে। অর্থাৎ ওয়েভলেন্থ অফ লাইট, আলোর যে তরঙ্গদৈর্ঘ্য আর আমাদের স্লিটের যে প্রস্থ বা পুরুত্ব বা ওয়েট সেটা যেন কাছাকাছি হয় বা সমান হয়। এই শর্তগুলো যদি ফুলফিল হয় তাহলেই আলোর ডিফ্রাকশন ঘটনাটা ঘটবে, অন্য কোনো কিছু প্রয়োজন নেই। তো এইরকম ভাবে আমরা ডিফ্রাকশনকে মোট দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রেসনেল টাইপ অফ ডিফ্রাকশন, একটা ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন। একটা হচ্ছে ফ্রেনেল, আমরা এটাকে বাংলায় বলে ফ্রেনেল, ইংলিশে আমরা লিখি ফ্রেসনেল। আমি একটু লিখি যে ডিফ্রাকশন দুই প্রকার, দেয়ার আর টু টাইপস অফ ডিফ্রাকশন। লেখো সবাই, ডিফ্রাকশন দুই রকমের, অপবর্তন দুই রকমের। দুই রকমের অপবর্তন আছে। একটা হচ্ছে ফ্রেনেল বলা হয় এটাকে, ফ্রেনেল ডিফ্রাকশন অপবর্তন। দুই নম্বর হচ্ছে ফ্রনহফার ডিফ্রাকশন বা ফ্রনহফারের অপবর্তন। এগুলো না জানলে সমস্যাটা হবে কি, যে আমরা যখন এমসিকিউতে যাব বা আমরা যখন অনুধাবনমূলক কোশ্চেনে যাব, এমসিকিউতে যাব বা অনুধাবনমূলক কোশ্চেনে যখন আমরা যাব তখন কিন্তু আমরা একটু বিপদে পড়ে যাবো যদি এদের মধ্যে পার্থক্য না জানি। পরীক্ষাতে এমনও দিতে পারে যে ফ্রেসনেল অর ফ্রেনেল ফ্রনহফার এই দুটো অপবর্তনের মধ্যে পার্থক্য লিখুন। দুইটা কোশ্চেন, 2 মার্কস। তখন কি হবে, আমরা কিভাবে এটাকে অ্যানালাইসিস করব? তো এখানে আমরা খেয়াল রাখবো যে আমাদের স্লিটটা হচ্ছে আসল স্লিট, লিখলাম স্লিট বা চিট। আমরা এর আগে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমার, ইয়াংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এবং সেখান থেকে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম ইন্টারফারেন্স বা ব্যতিচার সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর আমি মনে করি। আমাদেরকে সবাইকে ওটাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। আমার মনে হয় সব জায়গা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে থাকবে হচ্ছে একটা সোর্স, লিখলাম SOURCE সোর্স। আর এখানে থাকবে হচ্ছে একটা স্ক্রিন, যে যার উপর তুমি অপটিক্যাল ফেনোমেনা গুলো দেখবে, আলোকীয় ঘটনা দেখবে। ওখানেও ফ্রিঞ্জ হয় ইন্টারফারেন্সে, আবার ডিফ্রাকশনও ফ্রিঞ্জ হবে, দুই জায়গায় ফ্রিঞ্জ হবে। শুধু ফ্রিঞ্জের পার্থক্য বললাম, এদের উইডথ সেম হয়, এদের উইডথ গুলো সেম হবে না। ওদের ইন্টেন্সিটি সেম হবে, এদের ইন্টেন্সিটি সেম হবে না। পার্থক্যগুলো কি, ওদের সরাসরি দুটো ওয়েভ এসে ইন্টারফারেন্স ঘটাবে, আর এখানে কি হবে, সেকেন্ডারি ওয়েভ থেকে এখানে এই ঘটনাগুলো ঘটাবে। তো যাই হোক, এই যে চির আর এই যে সোর্স তুমি দেখতে পাচ্ছ ডিসটেন্স বা এখানে যে ডিসটেন্স, এটাকে সব সময় আমরা বলবো হচ্ছে FINITE, ফাইনাইট। অর্থাৎ চিপ থেকে উৎস এবং স্ক্রিন দুটো ফাইনাইট ডিসটেন্সে থাকবে। যদি থাকে তাহলে সেই রকমের ডিফ্রাকশনকে আমরা বলবো ফ্রেসনেল অর ফ্রেনেল টাইপের অপবর্তন বা ফ্রেনেল অপবর্তন। আবার তুমি যদি বলো ফ্রেসনেল এরও বলো বা ফ্রেনেল ডিফ্রাকশন, বানানোর জন্য লেখার জন্য একটা ভুল না হয় ফ্রেসনেল বলতে পারো, ফ্রেনেল অপবর্তন। তাহলে ফ্রেনেল অপবর্তন কি, যদি চিপ থেকে সোর্স এবং স্ক্রিন দুটো যদি ফাইনাইট ডিসটেন্সে থাকে, মানে আমার সীমানার মধ্যে, আমার ক্ষমতার মধ্যে যদি থাকে, একদম কাছাকাছি যদি থাকে, আমি যেটাকে মেজার করতে পারবো, মেজারেবল যদি হয়, তাহলে সেই রকমের ডিফ্রাকশনকে বলবো হচ্ছে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফ্রেনেল টাইপ ডিফ্রাকশন আর ফ্রেসনেল ডিফ্রাকশন যেটা বলো। তো আমরা যদি একটা সূচের মাথা ব্যবহার করে রাখবো, এটা সূচের মাথা, যদি একটা পিন, এটা একটা শার্প এজ, এখানে যদি আলো পড়ে তাহলে যা করবে সেটাকে আমরা বলবো হচ্ছে এই রকমের ফ্রেনেল টাইপ ডিফ্রাকশন। আবার যদি এমন হয় যে এই সোর্স এবং
কি বলে স্ক্রিন, এই দুটোই যদি স্ট্রিপ থেকে ইনফাইনাইট বা অসীম দূরত্ব অবস্থান করে, ইনফাইনাইট ডিস্টেন্সে যদি থাকে, অসীম দূরত্বে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ডিফ্রাকশন বলবো সেটাকে আমরা বলবো ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন, ফ্রনহফার অপবর্তন। তাহলে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ফ্রেনেল এবং ফ্রনহফারের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ডিস্টেন্স। কার ডিস্টেন্স? সোর্স এবং স্ক্রিনের ডিস্টেন্স। কোথা থেকে? ফ্রম দ্য স্লিট থেকে। যদি একটা ফাইনাইট ডিস্টেন্স হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেনেল ডিফ্রাকশন, আর যদি এটা ইনফাইনাইট হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্রনহফার ডিফ্রাকশন। এন্ড আমরা ফ্রনহফার ডিফ্রাকশনকে ডিফাইন করার জন্য কি করব? আমরা যদি এরকমের হয়, হ্যাঁ, অসীমে যাচ্ছে, তখন কি করব? আমরা জানি যে অসীমে কোনো বস্তু থাকলে, হ্যাঁ, ফোকাল প্লেনে ইমেজ তৈরি হয়। তাহলে ফোকাল প্লেনে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে ইমেজটা তৈরি হবে কোথায়? অসীমে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা এই লাইটটাকে যদি এখন ঠিক মতো স্ক্রিনের উপর ফেলতে চাই বা ইমেজ দেখতে চাই, তাহলে আমরা কি করব? একটা লেন্স ব্যবহার করব, একটা কনভেক্স লেন্স ব্যবহার করব। কনভেক্স লেন্স ব্যবহার করব। কনভেক্স লেন্সটা এমন ভাবে ব্যবহার করব, খেয়াল রাখতে হবে, কনভেক্স লেন্সটাকে এমন ভাবে ব্যবহার করব, এটা হচ্ছে সোর্স, এটা হবে এর ফোকাল লেন্থ। অর্থাৎ আমি লেন্সটাকে এমন একটা দূরত্বে রাখবো, এমন একটা দূরত্বে বা এমন জায়গায় স্থাপন করব যে এই সোর্স এবং সোর্সের অবস্থান আর লেন্সের প্রিন্সিপাল ফোকাস, প্রধান ফোকাস যেন একই বিন্দুতে থাকে। যদি থাকে তাহলে এখান থেকে লাইট যখন পাস হবে তখন কি করবে? প্যারালাল বিম, সমান্তরাল রশ্মিগুলো এখান থেকে নির্গত হবে। তখন এরা যে ইমেজ তৈরি করবে সেই ইমেজটা হবে কোথায়? ইনফিনিটি বা অসীমে। দ্যাটস ওয়াই দিস টাইপ অফ ডিফ্রাকশন ইজ কল্ড ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন। তাহলে ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশনে আমরা কি করব? আমরা সবসময় একটা লেন্স ব্যবহার করব। কি লেন্স ব্যবহার করব? কনভেক্স লেন্স ব্যবহার করব বা উত্তল লেন্স ব্যবহার করব, যাতে করে এই ডিফ্রাকশনটাকে অ্যানালাইসিস করা যায়। আর অত্যন্ত গোপনীয়ভাবে আমি যে কথাটা তোমাকে বলতে চাই, যে এদের মধ্যে ইন্টারফারেন্সের সঙ্গে পার্থক্যটা তোমাকে বুঝতে গেলে তোমাকে খেয়াল রাখতে হবে, মনে রাখবা যে ইন্টারফারেন্সের মিডল পার্ট সিটা কি ছিল? উজ্জ্বল। আর ডিফ্রাকশনের জন্য পার্ট সিটা কি হবে? অন্ধকার। এই তো। তাহলে একটা আরেকটা সম্পূর্ণ উল্টা। তাহলে এদের যে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার্যের সৃষ্টির যে কন্ডিশন, এই পয়েন্ট সি এর উজ্জ্বল অন্ধকারের কারণে পয়েন্ট ওখানে কি ঘটনা ঘটবে? এখানে পুরো সিস্টেমটা একদম উল্টে যাবে। অর্থাৎ ইন্টারফারেন্সের গঠনমূলকের যে কন্ডিশন, ডিফ্রাকশনের ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভের একই কন্ডিশন হবে। আর ইন্টারফারেন্স বা ব্যতিচারের ডিস্ট্রাকটিভের যে কন্ডিশন, ডিফ্রাকশনের ক্ষেত্রে সেটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলকের কন্ডিশন হয়ে যাবে। কারণ ইন্টারফারেন্সের সি পয়েন্টটা হচ্ছে উজ্জ্বল, সেন্ট্রাল, ব্রাইট ম্যাক্সিমা, একদম সি পয়েন্টটা হচ্ছে উজ্জ্বল, আর ডিফ্রাকশনের জন্য সি পয়েন্টটা হচ্ছে অন্ধকার বা ডার্ক। এইবার দেখবা, আমার মনে হয় সমস্যা হয় না। আমরা এখানে ডিফ্রাকশন, এই ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশনটা কিন্তু আমরা ব্যাখ্যা করব। এখানে নানান রকমের হয়। একটা হচ্ছে একক চিলের জন্য হয়, আরেকটা হচ্ছে দ্বিচিলের জন্য হয়, অপবর্তন গেটিং এ হয়, অনেক কিছু হয়। আমরা এরকম সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট নিয়ে এখন আমরা আলোচনা করতে চাই। তো সবাই আমরা লিখবো, এখন লেখো একক চিলের দরুন অপবর্তন, ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট। একক চিলের দরুন অপবর্তন বা ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট। এবং আমরা যে ডিফ্রাকশনটা এখানে আলোচনা করব সেগুলো হচ্ছে সব ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন, ফ্রনহফারের অপবর্তন বা ফ্রনহফার অপবর্তন। তাহলে ফ্রনহফার এবং ফ্রেনেল এই দুটো ডিফ্রাকশনের মধ্যে বেসিক পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? ফ্রনহফার এবং ফ্রেনেলের মধ্যে পার্থক্য দাঁড়াচ্ছে ডিসটেন্স। কার ডিসটেন্স? সোর্স এবং স্ক্রিনের ডিসটেন্স। কোথা থেকে? স্লিট থেকে। স্লিট থেকে যদি স্ক্রিন এবং সোর্স যদি ফাইনাইট বা সসীম দূরত্বে থাকে, তাকে আমরা বলি হচ্ছে ফ্রেনেল এর ডিফ্রাকশন বা অপবর্তন। তুমি একটা ফ্রেসনেল লেখা, একটা ফ্রেসনেল লিখে নিলে ফ্রেসনেল, তাহলে মানানটা ভুল হবে না। আর যদি স্লিট থেকে আমাদের স্ক্রিন এবং সোর্স যদি অনেক দূরত্ব থাকে, অসীম দূরত্ব থাকে, তখন সেই ধরনের ডিফ্রাকশনকে আমরা বলবো হচ্ছে ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন। আমরা সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সব হবে আমাদের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে ডাবল স্লিট কি বলে অপবর্তন আমরা আলোচনা করব এখন। তাহলে আমরা এখন শুরু করি প্রথমে ডিফ্রাকশন ডিউ টু সিঙ্গেল স্লিট, একক চিলের দরুন অপবর্তন। Diffraction due to single slit. তো যেহেতু এগুলো ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন,
তাহলে অবভিয়াসলি আমাদেরকে এখানে একটা কনভেক্স লেন্স ইউজ করতে হবে নাকি, যেহেতু অসীমের ব্যাপার স্যাপার আছে। অসীমে যদি লাইটগুলো যদি একদম বেন্ড করে যদি চলে যায়, তাহলে ওটাকে এক জায়গায় কোইনসাইড করানো যাবে না। অর্থাৎ মানে ফেনোমেনা দেখার জন্য আমাকে ফেনোমেনা দেখতে হবে, চলে গেল, আমি কিছুই দেখলাম না, তাহলে আমি আলো সম্পর্কে কি কথা বলবো? তাহলে ওর সম্পর্কে জানতে গেলে ওকে থামাতে হবে, এক জায়গায় বসাতে হবে। আর বসাতে গেলে কি করতে হবে? প্যারালাল বিম সমান্তরাল রশ্মিগুলোকে আমরা স্ক্রিনের উপরে অসীম দূরত্বে ফেলবো, তাহলে সেখানে ইমেজ পাওয়া হবে। আর ইমেজটা হবে কি? ওই স্লিটের ইমেজ তৈরি হবে ওখানে সাকসেসিভলি। তো দেখ আমরা এটা একটু দেখি। আমরা প্রথমে একটা সোর্স দিব, এবং সোর্সে আমরা কি করব? আমরা একটা লেন্স রেখে দিব, কনভেক্স লেন্সের সামনে। কোথায় রাখবো? যাতে লেন্সটাকে এমন ভাবে রাখবো যেন লেন্সের প্রিন্সিপাল ফোকাস এবং সোর্স একই পয়েন্টে থাকে। এটা হচ্ছে ফার্স্ট কেস। ওকে, তাহলে প্রথমে একটা সোর্স থাকবে, মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, আর এখানে থাকবে হচ্ছে একটা কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সটাকে আমরা এমন ভাবে রাখবো যাতে করে লেন্সের প্রিন্সিপাল ফোকাস এখান থেকে বলবো যে আমরা এফ, হ্যাঁ, এবং এটা যেন সেম দূরত্ব হয়। তাহলে এখান থেকে প্যারালাল রেজ গুলো যাবে, এখান থেকে ব্যাস প্যারালাল রেজ গুলো যাবে। দূরে আমি এখানে একটা স্ক্রিন রেখে দিব, স্ক্রিন। তাহলে ডেফিনেটলি বুঝতেই পারছো যে পয়েন্ট ও পয়েন্টটা বা সি পয়েন্টটা যাই বড় টাকা সি পয়েন্টটা, এটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম। কারণ এখান থেকে যে সেকেন্ডারি, এখানে আমি সেই স্লিটটা বসাই দিই, স্লিট ব্যাস স্লিটটা বসিয়ে দিয়েছি অফ এবি, এবং স্লিটের যে উইডথ সেটাকে আমরা বলতে চাই আগের দিনের মতো কত বলবো যেন? ডি বলবো, ডি। উইডথ অফ দ্য স্লিট ইজ ডি। ব্যাস এখান থেকে লাইট চলে গেল তার চলার ধর্ম অনুসারে। এবং দেখো এ থেকে সি, বি থেকে সি যাওয়ার সময় কিন্তু কোনো কি হবে না, এখান থেকে কোনো ডিফ্রাকশন নাই, একদম প্যারালাল রেজ। তাহলে সি এবং এসি এবং বিসি এর মধ্যে কোনো পাথ ডিফারেন্স থাকবে না। যদি না থাকে, সি পয়েন্ট বিহেভস লাইক সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমা। ফলে সি পয়েন্টটা একটা উজ্জ্বল প্রতি সৃষ্টি হবে, এটাকে আমরা বলি সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমা। তারপরে আমরা কি করব? এই আলোকে এর সামনে স্ক্রিনের উপরে আমরা মিলিত করব, কারণ ছবি তৈরি করতে চাই। তো মিলিত করতে চাইলে আমরা কি করব? এখানে আমরা আরেকটা লেন্স ব্যবহার করব, আরেকটা লেন্স আমরা ব্যবহার করব। আরেকটা লেন্স যদি আমরা কনভেক্স লেন্স ব্যবহার করব মিলনের জন্য, কনভেক্স লেন্স। এবং আলো যে এখান থেকে এখানে আসবে তা না, আলো এখান থেকেও ডেভিয়েটেড হবে, আমরা খুব ভালো করে জানি সেটা। এবং সেই অ্যাঙ্গেলটাকে বলবো হচ্ছে আমরা থিটা কোণে ডেভিয়েশন গুলো, কারণ আমরা দিক পরিবর্তন করে আলো ছড়িয়ে পড়াটাকে আমরা দেখছি, হ্যাঁ, যার কারণে এখান থেকে ছড়িয়ে পড়বে, আলো আসবে, এবং এইগুলোকে আমরা স্ক্রিন বা পর্দার উপর কোথাও ফেলবো। ব্যাস দেখলাম আমরা এরকম একটা জায়গা সি প্রাইমে মিলিত হয়েছে। তাহলে সি প্রাইমটা এখন কি হবে? উই ডোন্ট নো। তবে এটুকু বলতে পারি যে হয় ব্রাইট না হয় ডার্ক, বিকজ এ থেকে সিতে এবং বি থেকে সিতে লাইট কিন্তু সেম পাথ ট্রাভেল করেছিল। ফলে এখানে কোনো কি ছিল না, দেয়ার ইজ নো পাথ ডিফারেন্স এট অল। যেহেতু কোনো পাথ ডিফারেন্স নাই, সো এখানে কোনো ফেজ ডিফারেন্সও নাই। এই জন্য সি পয়েন্টটা ছিল সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম। এখন কিন্তু এই এ থেকে আলো, বি থেকে আলো যে গেল, এই সি প্রাইমে এসে পড়েছে, এখন কিন্তু এখান থেকে কিন্তু তারা সেম পাথ ট্রাভেল করে নাই। ফলে এসি প্রাইম এবং বিসি প্রাইমের মধ্যে একটা পাথ ডিফারেন্স তৈরি হয়ে গেছে। সো সি প্রাইমে এবং বি থেকে যে ওয়েভগুলো যাচ্ছে তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এবং এই ফেজ ডিফারেন্সটার কারণেই কিন্তু আসলে সি প্রাইমটা এটা ব্রাইট হতে পারে, আবার ডার্ক হতে পারে। এটা নির্ভর করবে কিসের উপরে? এসি প্রাইম এবং বিসি প্রাইম এদের ওয়েভ বা ওয়েভ তরঙ্গের মধ্যে পার্থক্য বা পাথ ডিফারেন্সের কারণে। তাহলে এখানে এটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করব? এখানে একটা নরমাল টেনে দিই, এটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট ডি। তাহলে বিডি হচ্ছে এদের মধ্যে পাথ ডিফারেন্স, আর এটা হচ্ছে আমাদের সেই স্লিট বা চিট। আমরা এটাকে যদি বলি আমি থিটা, অবভিয়াসলি এটাকে আমরা বলবো থিটা, নাকি? তোমরা তো আমার সঙ্গে বিষয়ে একমত। কারণ দেখো টোটাল অ্যাঙ্গেলটা দেখো, এটা যদি আমি বলি, এটাকে যদি আমি এক্স যদি বলি, আর এটাকে বললাম আমি কত y, তাহলে দেখো এখানে পরিষ্কার লেখা যায় x প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 90 ডিগ্রি। আবার এবার পরের অংশে দেখো যে y প্লাস x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 90 ডিগ্রি। সো আমি যদি এটাকে যদি একটু মাইনাস করে দিই, 90 x ভ্যানিশ, সো y বিকামস থিটা। y এর মান এই y, এই অ্যাঙ্গেলটাও কার সমান হবে? থিটা এর সমান হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে থিটা। So we have to calculate path difference, because path difference না জানা না থাকলে আমরা সি প্রাইমে কি ঘটনা ঘটবে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা কিন্তু ইন্টারফারেন্স না, এটা হচ্ছে ডিফ্রাকশন। তাহলে ইন্টারফারেন্স যদি হতো তাহলে সি পয়েন্টকে আমরা কনসিডার করতাম ডাইরেক্ট কি করতাম যদি কোনো মানে নন ট্রান্সপারেন্ট যদি কোনো আমরা এখানে একটা বাধা সৃষ্টি করে দিতাম, তাহলে কিন্তু সিটা হয়ে যেত ভাগ। এই বাধা সৃষ্টি করলেই কিন্তু লাইট এ আর বি থেকে কিন্তু সিতে না, সি প্রাইমে গিয়ে মিলিত হবে। আর যদি আমি কোনো বাধা সৃষ্টি না করি, তাহলে সি প্রাইম সিতেই ঘটনাটা ঘটবে। ফলে সি প্রাইমে কি ঘটনা ঘটছে এটা আমার দেখার বিষয়। সি প্রাইমের ঘটনা কখন থেকে যাবে? যখন আমি এর মাঝখানে কোনো একটা নন ট্রান্সপারেন্ট অবজেক্ট রেখে দেব, তখন আমাদের পড়াশোনা এই সি প্রাইমে চলে আসবে।
তখন এই সি পয়েন্টটা কিন্তু সেন্টার ব্রাইট থেকে হয়ে যাবে, সেন্টার যা অন্ধকার হয়ে যাবে। তখন ইন্টারফারেন্স আর ডিফারেন্স এর ডিফ্রাকশনের মধ্যে আমার সেই পার্থক্যটা এখান থেকে বের করতে পারবো। তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্সটা ক্যালকুলেশন করি, আমি যদি পাথ ডিফারেন্স ক্যালকুলেশন করি বিডি আর এটা হচ্ছে 90 ডিগ্রি হাইপোটেনিয়াস, বিডি ডিভাইডেড বাই হচ্ছে কত এবি, তাহলে এটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু sin অফ থিটা। তাহলে এখান থেকে লেখা যেতে পারে বিডি ইজ ইকুয়াল টু এ বি তারপরে হচ্ছে sin অফ থিটা, বা বিডি ইকুয়াল টু হচ্ছে কত ডি sin অফ থিটা। তাহলে এই দুটো ওয়েভ এসি প্রাইম ডিসি প্রাইমের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে কত ডি sin অফ থিটা। হ্যাঁ, আর এই থিটাকে আমরা বলছি ডিফ্রাকশন অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন, অ্যাঙ্গেল মানে অপবর্তন কোণ বলা হয় যেটাকে, অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন এটাকে আমরা বলছি এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে সি প্রাইমের জন্য আমরা কন্ডিশনগুলো কিভাবে ক্যালকুলেশন করব। এখন যদি এরকম হতো, যদি এটা ইন্টারফারেন্স হতো, সি অবভিয়াসলি কি হতো, সিটা হচ্ছে একদম সেন্ট্রাল প্রাইম মানে প্রাইম যদি হতো, তাহলে সি প্রাইমের জন্য উজ্জ্বলের শর্তটা হতো কি, উজ্জ্বলের শর্ত হতো যে পাথ ডিফারেন্স ডি sin থিটা বিকামস হতো কত n ল্যাম্ডা। ইন্টারফারেন্সের জন্য বিকজ সেখানে সি প্রাইমের সিটা ফ্যাক্টর হচ্ছে কি উজ্জ্বল, সি যদি উজ্জ্বল হতো তাহলে সি প্রাইমের উজ্জ্বলতার শর্ত হতো পাথ ডিফারেন্স ডি sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত টুয়াইস n প্লাস 1 তারপর হচ্ছে ল্যাম্ডা বাই 2। এটা ইন্টারফারেন্সে ঘটনা ঘটতো। বাট আজকে যদি ডিফ্রাকশনটা দেখতে চাও তুমি কিন্তু সিতে থাকতে পারবে না, সি প্রাইমটা আসবে। কেন সি প্রাইমটা আসবে? কারণ ওই যে ওদের মধ্যে ডেভিয়েশন হওয়ার জন্য, ডিফ্রাকশন হওয়ার জন্য। দ্য ডিফ্রাকশন কেন হয়েছে? যখন আমি এ বি এর মধ্যে একটা নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল বসাইছি, হ্যাঁ অস্বচ্ছ একটা অবস্থা যদি তৈরি করে দিই, তাহলে সি প্রাইমে ইমেজ ফর্ম করতে থাকবে, মানে নেক্সট স্টেজটা কেমন হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সি প্রাইমটা সিটা বাইরে ঠিকঠাক যদি হয়, তাহলে এদের সমস্ত ইন্টারফারেন্সের কন্ডিশনগুলো একদম সব উল্টে যাবে। সুতরাং সেক্ষেত্রে আমি এখানে উজ্জ্বল না লিখে কি করবো, ফর ডার্ক বা অন্ধকার এর জন্য কন্ডিশন হচ্ছে ডি sin থিটা মাস্ট বি ইকুয়াল টু n ল্যাম্ডা। আর এটা হচ্ছে উজ্জ্বল বা ব্রাইটনেসের জন্য উজ্জ্বল এর জন্য আমাদের কন্ডিশন হচ্ছে ডি sin থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যাম্ডা বাই 2। যদি এটা ইন্টারফারেন্স হতো তাহলে আমি এখানে লিখতাম উজ্জ্বল ডি sin থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা, অন্ধকার লিখতাম ডি sin থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যাম্ডা বাই 2। শুধু ডিফ্রাকশন হওয়ার জন্য আমরা লিখেছি অন্ধকার ডি sin থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা আর অন্ধকার ডি sin থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যাম্ডা বাই 2। তাহলে এদের মধ্যে আমরা পার্থক্যটা এরকম যে ব্যতিচারে আমরা জানি দুটো আলোর মিলন, আর অপবর্তনে আমরা জানি দুটো আলো দুটো তরঙ্গের বা গৌণ তরঙ্গের ছড়িয়ে পড়া। তাহলে এই একটা অন্যটা সম্পূর্ণ উল্টা। আর তুমি যদি বলো সি তো আপনি ডার্ক বলেছিলেন, ব্রাইট বলেছিলেন, হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু আমি আবার ডার্ক বলছি এই কারণে যে যদি আমি ছড়িয়ে পড়া দেখতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে এবি এর মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে এই সি কিন্তু এখন সি প্রাইমে চলে গেছে। হ্যাঁ, সো এখন ডিফ্রাকশন দিয়ে আমরা ব্যাপারটা ব্যাখ্যা করলাম। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের একক ছিদ্রের ধরুন যে অপবর্তন বা ডিফ্রাকশন টু সিঙ্গেল স্লিট সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা এখান থেকে ডিফ্রাকশন টু ডাবল স্লিট যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং সেটা দিয়ে আমাদের একটা যে আলোর যে বিশ্লেষণটা হবে, আলোর অ্যানালাইসিস করবো আমরা, বিভিন্ন ওয়েভ তার তরঙ্গদৈর্ঘ্য ক্যালকুলেশন করব। হ্যাঁ, এটা তৈরি করার জন্য আমরা একটা নতুন থিওরিতে যাব, অপবর্তন ঝালর, হ্যাঁ, বা ডিফ্রাকশন গ্রেডিং। তাহলে তোমরা সবাই একটু লিখে ফেলো অপবর্তন ঝাঁঝরি বা ডিফ্রাকশন গ্রেডিং, ব্র্যাকেটে লিখে রাখো বিচিরের দরুন আলোর অপবর্তন লেখো। আমরা এই ছবিগুলো আঁকবো, এখানে যে ছবিগুলো হচ্ছে ফর্মেশন ওয়েভ সেগুলো আমরা আঁকবো পরে। Diffraction due to diffraction grating or diffraction due to double slit, diffraction due to double slit। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ফ্রেনেল অপবর্তন বা ডিফ্রাকশন নিয়ে আমরা কিন্তু এখানে কথা বলছি না। আমরা এখানে যে ডিফ্রাকশন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কোনটা নিয়ে কথা বলছি আমরা, ফ্রন্ট হপার টাইপ অফ ডিফ্রাকশন। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্রেনেল এন্ড ফ্রন্ট হপার? সেটা হচ্ছে একটা আমাদের ঝালর থেকে স্লিট থেকে
স্ক্রিন এবং সোর্সটা ফাইনাইটে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি ফ্রেনেল টাইপ অফ ডিফ্রাকশন, আর যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে তাহলে আমরা সেটাকে কি বলি ফ্রনহফার টাইপ অফ ডিফ্রাকশন। খেয়াল রাখবো এটা পরীক্ষার সময় কিন্তু আসতে পারে, হ্যাঁ, এখান থেকেও এক্সেপ্ট কোশ্চেন হয়ে যেতে পারে। তো আমরা হিসাব নিকাশ করবো, হ্যাঁ। অনেক সময় স্টুডেন্ট করে কি শুধু ইন্টারফারেন্সটা ভালো করে পড়ে পরীক্ষাগুলো চলে যায়, যে এই চ্যাপ্টার থেকে ইন্টারফারেন্সটা পড়ি, তো পরীক্ষার সময় যা দেখে ইন্টারফারেন্স থেকে আসে না, ডিফ্রাকশন থেকে ইন্টারফারেন্স আসে। আবার দেখা গেল একজন শুধু ডিফ্রাকশনটা পরপর কয়েক বছর দেখলো যে শুধু ডিফ্রাকশন আসছে, এই জন্য সে ডিফ্রাকশন করে পরীক্ষা হলে গেছে, যা দেখে ইন্টারফারেন্স এসে বসে আছে। তাহলে বুঝতেই পারছো যে আমরা কোনোটাই বাদ দিব না, আর এটা আসলে বাদ দেওয়ার মতো না, একই রকম জিনিস। আমরা ভয় পাই বলে আমরা পড়ি না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো সিস্টেম কত সহজ বললাম, একটু মনে রাখার জন্য সিস্টেম অনেক বেশি কঠিন কিছু না। তোমার একটু আন্তরিকতায় যথেষ্ট, যে আমি একটু আন্তরিকতার সঙ্গে আমি ব্যাপারটা আমি পড়ি। আমি অনেক সময় দেখি অনেকে খুব রসিকতা করে একজন বন্ধুকে আরেকজন বন্ধুকে কমেন্ট করতেছে পড়ার মধ্যে, হ্যাঁ, এগুলো করা আসলে ঠিক না। এখানেও আমাদের সহনীয়তা থাকা উচিত, কারণ পড়াশোনার মধ্যে কোনো দুষ্টমি করা যাবে না। পড়াশোনা তো পড়াশোনা, এটা একটা, আমি বলবো এটা একটা ইবাদত, তাই না, জ্ঞান অর্জন করা। এখানে কোনো দুষ্টুমি করলে কিন্তু এর ফলটা তোমাকে করতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করবো পড়ার সময় অন্তত আন্তরিকতার বিষয়টা যেন আমাদের উপস্থিত থাকে, হ্যাঁ, এটা আমরা ইবাদত করছি এরকম। তাহলে দেখবা যে পড়াটা কত সহজ, কত সুন্দর হবে। আমরা যে পড়লাম সামান্য একটা জিনিস, তুমি বই খুলে দেখবা যে এক পাতা বা এক প্যারা মানে 1 থেকে 2 প্যারা, এই পড়াটা আমরা এত সময় ধরে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটাও যদি তুমি কয়েকবার দেখো তাহলে তো তোমার বই পড়ার দরকার নেই। আমার তো মনে হয় তুমি অন্যের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করতে পারো, যে আসলে ডিফ্রাকশন জিনিসটা হচ্ছে এই, ইন্টারফারেন্সের সঙ্গে ডিফ্রাকশনের পার্থক্য কিন্তু এই। পরীক্ষাটাও আসতে পারে যে ইন্টারফারেন্স বা ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে পার্থক্য কি, এটা পরীক্ষা আসতে পারে না, তো এটা আমি এটা মুখস্থ করবো কেন? আমাদের টেন্ডেন্সি হয়ে আচ্ছা থাক এখন যা হয় হোক, স্যার এখন ক্লাস নিচ্ছে, আচ্ছা থাক আমি একটু অফ করে থাকি, এটা তো রেকর্ড থাকবে, তাহলে এটা আমি আবার পরে দেবো কেন? তুমি বাসি জিনিস খাবা কেন? তুমি গরম জিনিস খাও, বাসি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে আমাদের। তুমি এখন দেখো, পরে আবার 1000 বার দেখো, কিন্তু এখনকারটা দেখো। আমরা অনেকে এখনকারটা না দেখে এটা পরে কয়েকদিন পরে দেখি, এটার মধ্যে কোনো মজা নেই আসলে। তো রেগুলার পড়ি, হ্যাঁ, রেগুলার কথা শুনি, তাহলে দেখবা তোমার মজা লাগবে, ভালো লাগবে, এবং করতে করতে দেখবা তোমার লেকচারটা একটা মুখস্থ হয়ে যাবে। তুমি হুবহু এইভাবে লেকচার দিতে পারছো, অনেকে তো এইভাবে হুবহু এরকম বলে। তা আমি তো চাই এরকম বলো তুমি, কিন্তু তুমি বলতেছো না কেন? এটা আমাদের জাগ্রত হতে হবে এখন, ঠিক আছে? তো এটা বিরাট একটা ব্যাপার কিন্তু, হ্যাঁ, বিরাট একটা ব্যাপার। ডিফ্রাকশন, অপবর্তন ঝালো, ডিফ্রাকশন গ্রেডিং। তোমরা যখন ইউনিভার্সিটি লেভেলে লেখাপড়া করবে, বা ফিজিক্স, তুমি ইউনিভার্সিটি লেভেল ফিজিক্স যখন পড়বে ইউনিভার্সিটি লেভেলে, এই সেকেন্ড ইয়ার যখন তুমি উঠবে, সেকেন্ড ইয়ারে তখনই তুমি দেখবে যে সেকেন্ড ইয়ারে ওঠার সঙ্গে সঙ্গে তোমার একটা সাবজেক্ট থাকবে অপটিক্স, একটা কোর্স, ফুল কোর্স। এখন তো তুমি ফিজিক্সের একটা পার্টের মধ্যে 2টো চ্যাপ্টার পড়ছো, আর তখন ইউনিভার্সিটিতে গিয়ে একটা কোর্স থাকবে, ফুল ইউনিটের 100 মাসের একটা কোর্স, যার মধ্যে এইগুলো ওই টিচার তোমাকে পড়াতে পারে। হ্যাঁ, তো আমাদের কলেজে যে স্টুডেন্ট অনার্স পড়ে, সেখানে আমরা পড়াই একটা কোর্স আছে ওদের অপটিক্স, এর মধ্যে ইন্টারফারেন্স আছে একটা চ্যাপ্টার, ডিফ্রাকশন একটা চ্যাপ্টার, পোলারাইজেশন একটা চ্যাপ্টার, রিফ্রাকশন একটা চ্যাপ্টার, লেন্স মেকার সব আছে তার মধ্যে। অর্থাৎ এই পড়াগুলো একটু ভার্স্টলি ওয়াইড রেঞ্জে তুমি সেখানে পড়াশোনা করবে। তো এটাও একটা খুবই আনন্দের একটা বিষয় আমি মনে করি। তো এটা একটা টেকনিক যে আমরা আজকে অপবর্তন ঝালক তৈরি করবো। এই যে তোমরা দেখো না যে আমরা ক্যামেরাতে, তোমরা বলো যে মেগাপিক্সেল, বলো না যে আমার মোবাইলের ক্যামেরা এত মেগাপিক্সেল, এটা কি? আমার মোবাইলের ক্যামেরায় এত পিক্সেল, কি এটা? যার মোবাইলের পিক্সেল যত বেশি, এর মোবাইলে তত ভালো ছবি হয়। ছবি আসলে এটাকে আমি বলবো যে ফটোগ্রাফি। এই যে আমরা ফিজিক্যাল অপটিক্স পড়ছি, ফিজিক্যাল অপটিক্সের প্রথম থেকে এই পর্যন্ত যা পড়লাম আজকে পর্যন্ত সবই তো ফটোগ্রাফি। ইন্টারফারেন্স, সেখানে ফটোগ্রাফি হচ্ছে, এবং ইন্টারফারেন্স ইউজ করে তুমি 3D ছবিও তৈরি করতে পারবা, 3D। সেখানে অবশ্য তুমি কি করবা না, তুমি এইসব অর্ডিনারি লাইট ইউজ করবা না। আমরা যেমন সোডিয়াম লাইট ইউজ করছি, মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, অর এনি কাইন্ড অফ, যে কোনো একটা কালারের আমরা লাইট ইউজ করছি। আর সেখানে কিন্তু আমরা যে কোনো এক কালারের আমরা স্পেসিফিক একটা কালার মানে লাইট ইউজ করবো, স্পেশাল টাইপ অফ লাইট, যাকে আমরা বলি লেজার। লেজার লাইটের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, দ্য লাইট অ্যামপ্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এইরকম লেজার দিয়ে তুমি ইন্টারফারেন্স ব্যবহার করে তুমি কি করবো, ফটোগ্রাফিক প্ল্যাটের মধ্যে একটা বস্তু বা অবজেক্টের 3 ডাইমেনশনাল ছবি তৈরি করে ফেলবা এই টেকনিক ব্যবহার করে। কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং এই ফটোগ্রাফি, এই হলোগ্রাফি সিস্টেম বিশাল, এখন অনেক বড় জিনিস।
হলোগ্রাফিক নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, নাম শুনছো নিশ্চয়ই। হ্যাঁ, এগুলো দিয়ে কত কিছু করা হয়। বিল্ডিং তোলার সময় বা বিমান উড্ডয়ন হবে সেই সময় তার ইঞ্জিনের ভাইব্রেশন সব কিছু মেজার করে হলোগ্রাফিক নন ডিস্ট্রাকটিভ টেস্টিং দিয়ে। অনেক কিছুই করা হয় হলোগ্রাম দিয়ে। অপটিক্স এখন সব থেকে বেশি এগিয়ে তো। অপটিক্স মানে কারণ ইলেকট্রনিক্স থেকে অপটিক্স বেশি পাওয়ারফুল। কারণ ইলেকট্রনের ভেলোসিটি থেকে ফোটনের ভেলোসিটি অনেক বেশি। ইলেকট্রনের ভেলোসিটি কত? 2 × 10⁶ মিটার পার সেকেন্ড, whereas the velocity of light is 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং ইনফরমেশন টেকনোলজিতে ইলেকট্রনিক্স থেকে ফটোনিক্সের ভূমিকা বেশি। তো এই জায়গায় তুমি যদি আর একটু সুন্দর করতে চাও তাহলে সেই তুমি ফটোগ্রাফিক প্লেট ইউজ করবো, যার রেজুলেশন হাই। যার রেজুলেশন যত বেশি তার মেগাপিক্সেল, ওই পিক্সেল তত বেশি, ওই মেগাপিক্সেল। আমরা যখন অর্ডিনারিতে কোডাক ফিল্ম ব্যবহার করি, আগে যে ছবিগুলো তুলতাম, দেখবা তোমার মা বাবা সঙ্গে তোমার ছোটবেলায় একটা ছবি হয়তো বাসায় আছে, এরকম একটা 3R সাইজের একটা ছবি। এর মধ্যে দেখা গেল ওটার বয়স 15 বছর হয়ে গেছে, তোমার ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঝাপসা। তোমার আব্বাকে আম্মাকে বোঝা যাচ্ছে না এটাকে, কারণ ওর মধ্যে কি ছিল? পিক্সেল কম ছিল ওই ফিল্মের মধ্যে। পিক্সেল মধ্যে কম থাকার কারণে ওর ইন্টেন্সিটি অনেক কমে গেছে। এইগুলোকে বলে 2 ডাইমেনশনাল ছবি, 2 ডাইমেনশনাল 2D। আর এখনকার যে ছবিগুলো হয় সেটা 2D, বাট রেজলিউশন ইজ হাই। এই রেজলিউশন মানে কি? এই গ্রাটিং, এই যে অন্ধকার উজ্জ্বল লাইন, অন্ধকার উজ্জ্বল লাইন গ্রাটিং যত বেশি হবে, সংখ্যা মেগা বলে মিলি, মানে কি নর্মাল থেকে কিলোতে যাবে, কিলো থেকে মেগাতে যাবে, মেগা থেকে গিগাতে যাবে। যত বেশি লাইন টানা যাবে, কনজাস্টেড হবে লাইনগুলো, তোমার ছবি বা ইনফরমেশন তত বেশি তার ভিতরে অ্যাকুরেট হবে, ডেপথ বেশি হবে। এইরকম আছে যে আমরা যে কোডাক ফিল্মগুলো ব্যবহার করি তার রেজলিউশন কত? বলে 200 লাইনস পার মিলিমিটার, 200 to 300 লাইনস পার মিলিমিটার। বাট আমরা যে ত্রিমাত্রিক ছবি যদি তৈরি করতে চাই তাহলে ওর ভিতরে ওই যে লাইনগুলো, ওই যে ব্রাইট এবং ডার্ক যে ফ্রিঞ্জ প্যাটার্নগুলো আছে, লাইনগুলো আমরা করবো প্রতি মিলিমিটারে 10,000 থেকে তার থেকে বেশি, 10,000 প্লাস। তাহলে কোথায় 200 আর কোথায় 10,000 প্লাস। তাহলে যত বেশি লাইনস থাকবে ওই ইসের মধ্যে, প্লেটের মধ্যে, রেজলিউশন তত বেশি হবে। এবং সেখানে আমরা শুধু ইন্টেন্সিটি না, ইন্টেন্সিটির পাশাপাশি আমরা ফেজ, ওই যে বলছি বারবার দশা বা ফেজ, ওই ফেজটাকে আমরা রেকর্ড করতে পারবো। তাহলে ইন্টেন্সিটির পাশে যদি আমরা ফেজ রেকর্ড করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো 3 ডাইমেনশনাল পিকচার। ওই পদার্থবিজ্ঞানের যে শাখায় 3 ডাইমেনশনাল পিকচার তৈরি করা হয় সেই শাখাকে আমরা বলি হলোগ্রাফি। আর একটা ছবিকে বলা হয় হলোগ্রাম। আর এটা তৈরি করতে গেলে অর্ডিনারি লাইট দিয়ে হয় না, কি করতে হয়? লেজার লাইট ব্যবহার করতে হয়। তাহলে লেজার লাইট ব্যবহার করতে হয় আর ফিল্ম ব্যবহার করতে হয়। এই ফিল্মের রেজলিউশন নরমাল রেজলিউশন থেকে অনেক বেশি হতে হয়। হ্যাঁ, আর আমরা সেখানে লেজার লাইট ব্যবহার করব, এটা ব্যবহার করব, আর একটা টেকনোলজি ব্যবহার করব যে টেকনোলজির নাম হচ্ছে ইন্টারফারেন্স, আলোকীয় ঘটনা আমরা ব্যাখ্যা করবো সেখানে। তো যাক, এগুলো তুমি ভবিষ্যতে শিখো। আমি আজকে তুমি যদি বলো স্যার এগুলো কেন করতেছি, আসলে আমি যে আজকে ভাত খাচ্ছি, এই ভাত খাওয়ার ইয়েটা যদি আমি সুফলটা যদি না বুঝি, এটা কেন খাচ্ছি, আগামী দিন যাতে আমি চলতে পারি, এই জন্য আমি ভাত খেয়ে আজকে শক্তি অর্জন করছি। আগামী দিন যা চলবে আমি তার থেকে একটু বেশি শক্তিশালী হতে চাই। তাহলে ভাতের পাশাপাশি আমি আবার একটু মাংস খাচ্ছি। প্রতি মুহূর্তে আমি আমাকে ডেভেলপ করছি কি দিয়ে? খাওয়া দাওয়া দিয়ে। তাহলে এই যে আমি ভবিষ্যতে চলার জন্য, শক্তিশালী হওয়ার জন্য আজকে আমরা এই টেকনোলজিগুলো শিখছি, এটাই একদিন বড় পরিসরে তোমার সামনে উপস্থিত হবে। তো এইগুলো জানার জন্য আমরা সবসময় বসে থাকবো, চেষ্টা করবো যে সবসময় কেউ খুঁজবো যে কেন আমি খাই, আমি কেন করছি। এইটার যদি উত্তর তুমি নিজের কাছ থেকে খুঁজে পাও, এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন করছো, হয়তো তুমি বলে বলবা আব্বা আমার জন্য করছি, কারণ আব্বা আম্মা পড়তে বলে বলে আমি পড়তে বসে। এই যে এখন অনেকে হয়তো মা বসে বসে তাড়াতাড়ি ক্লাস করো, হয়তো তুমি বসে বসে ক্লাস করতেছো, এটা তো ঠিক না। তোমার ইচ্ছায়, তোমার আগ্রহে এটা বসতে হবে। তাহলে দেখবা যে তুমি এটা বুঝবা যে কেন স্যার আজকে আমাকে ডিফ্রাকশন পড়াচ্ছে, ইন্টারফারেন্স পড়াচ্ছে, কেন আমি এটা কেন পড়লাম, এরপরে আমার কাজটা কি। এর উত্তর তুমি যদি নিজে নিজে পেয়ে যাবা, তোমাকে আর কোনো কথা বলা লাগবে না। তখন তুমি ইন্টারমিডিয়েটের বই তো পড়বাই, দেখবা এই লেভেলে বড় ক্লাসের বই পড়তেছে, অনেকে পড়ো নেই, বড় ক্লাসের বই পড়ো। তো যাই হোক, আমরা এইভাবে নিজেদেরকে সবসময় প্রস্তুত করার চেষ্টা করবো যে আমরা মনে করো সেদিকে যাচ্ছি। বলে যে এই যে এখানে ডিফ্রাকশন ডিউ, এই যে আমি লিখেছি ডিফ্রাকশন গ্রেডিং, এটা বিরাট টেকনোলজি। মানে সৃষ্টিকর্তা যে আমাদেরকে তৈরি করেছেন, যে চোখের যে পাপড়ি, নাম শুনছো, দেখছো চোখের পাপড়ি, এই চোখের পাপড়ি কিন্তু ডিফ্রাকশন গ্রেডিং হিসেবে কাজ করে। হ্যাঁ, তো যাক, আজকে মনে হয় আমাদের মনে সময় কুলাচ্ছে না। হ্যাঁ, তো আমরা আজকে এই পর্যন্ত রাখি, যেহেতু আগামীকালকে আবার আমাদের এই একই সময় ক্লাস আছে। আগামীকালকে ক্লাসে আমরা এই অংশটা শেষ করে তারপর আমরা পড়বো নতুন একটা অপটিক্যাল ফেনোমেনা, পোলারাইজেশন অফ লাইট, আলোর সমবর্তন। এটা পড়লে আমাদের এই ক্লাসটা কি হবে, আমাদের এই অংশটা শেষ হবে, তারপর আমরা কিছু প্রবলেম করবো, তারপর নতুন অংশ আবার খাওয়া শুরু করবো। তো এই পর্যন্তই। এই ভিডিওটা বারবার দেখবা, নিজে বোঝার চেষ্টা করবো যে আমি এটা কি করছি, এটা কাজটা কি, তাহলে অনেক ভালো হবে আশা করি।
তো ঠিক আছে, আগামী দিন আমরা চোখের পাপড়ির কম্বিনেশনটা কেমন, ওর কাজটা কি, কিভাবে সৃষ্টিকর্তা এটা সৃষ্টি করেছেন, এটাতে কি হয়, এবং চোখের পাপড়ির মতো এই অবস্থা যদি আমরা তৈরি করতে পারি, চোখের পাপড়ির মতো এই অবস্থা যদি আমরা তৈরি করতে পারি অপটিক্যালি, তখন তার নাম বলবো আমরা অপবর্তন ঝাঁঝরি বা অপবর্তন ঝালর বা ডিফ্রাকশন হেডিং। হ্যাঁ, তাহলে আমরা আগামীকালকে চোখের পাপড়ি তৈরি করবো নিজেরা, চেষ্টা করে দেখি আর কি, তারপরে দেখবা যে ফটোগ্রাফি কত ভালো হয়। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।